শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ আপনাদের কাছে আমাদের এই পডকাস্টে এর আগে যাঁর গল্প পাঠ করিনি এমন একজন সাহিত্যিকের গল্প পাঠ করব। তাঁর নাম পূর্ণেন্দু পত্রী। বাংলা কাব্য ও শিল্প জীবনে পূর্ণেন্দু পত্রীর নাম এখনও উজ্জ্বল বলেই মনে হয়। তবে বাঙালি তাঁকে প্রধানত শিল্পী ও কবি হিসেবেই বোধহয় জানে। তিনি যে গল্প লেখকও বটে তা হয়তো অনেকের খেয়ালই নেই। আজ তাঁর গল্প প্রথমবারের জন্য আমাদের এই আসরে পাঠ করার আগে তাঁর সম্বন্ধে অল্প কিছু কথা বলে নেব। পূর্ণেন্দুর জন্ম 1931 সালে হাওড়া জেলায়। তাঁর প্রথম জীবন সম্বন্ধে কিছুই প্রায় আমি জানতে পারিনি। জন্ম ব্রিটিশ ভারতবর্ষে হলেও সেই সময়কার বুদ্ধিবৃত্তি এবং চেতনাসম্পন্ন বহু কবি সাহিত্যিক শিল্পীরা যেমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলেন স্বদেশী ভাবধারায়, যাঁদের কলম এবং তুলিতে অনিবার্যভাবে উঠে এসেছিল সেই স্বদেশী চেতনা, পূর্ণেন্দুর সেরকমটা হয়নি বলেই মনে হয়। পরিবার ও পারিপার্শ্বিকের প্রভাব ছাড়াও হয়তো তাঁর বয়সটি ঠিক এমন যে ভারতে ইংরেজ সমাজের আমূল পরিবর্তন তার চোখের সামনে দিয়ে ঘটে যাওয়া সত্ত্বেও একটি ছোট ছেলের মনে তা খুব একটা প্রভাব ফেলেনি। তাঁর 10 বছর আগে জন্ম যে সত্যজিৎ রায়ের, তাঁর সম্বন্ধেও ঠিক একই কথা বলা যায়। পূর্ণেন্দু ভারতীয় আর্ট কলেজে ভর্তি হন 1949 সালে, ইংরেজ ভারত ছেড়ে চলে যাবার 2 বছর পরে। তারপর থেকেই আসলে তাঁর সাহিত্য শিল্প জীবনের শুরু। পূর্ণেন্দু প্রথম ছবি আঁকা আর লেখা আরম্ভ করেন কিছু বাংলা পত্রিকার মাধ্যমে। প্রথম কবিতার বই এক মুঠো রোদ প্রকাশিত হয় 1951 সালে। সেই থেকে 1997 সালে 66 বছর বয়সে জীবনাবসান ঘটা পর্যন্তই প্রায় লিখে গেছিলেন কবিতা। আনুমানিক 40টি কবিতার বইয়ের লেখক পূর্ণেন্দু। তার মধ্যে অনেকগুলি একটা সিরিজে পড়ে, যার নাম কথোপকথন। ছবি আঁকাও চলেছিল নিরবচ্ছিন্নভাবে। সারা ভারতের নামি দামি আর্ট গ্যালারিতে তাঁর ছবির একক প্রদর্শনী হয়েছে অনেকবার। আর গদ্যও লিখতে আরম্ভ করেছিলেন। 1958 সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস দাঁড়ের ময়না, যা মানিক স্মৃতি পুরস্কারে ভূষিত হয়। এক জীবনে হয়তো এই যথেষ্ট ছিল, কিন্তু পূর্ণেন্দু ছিলেন আক্ষরিক অর্থে বহুমুখী প্রতিভা। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এবং আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখক ছিলেন। তাঁর সবথেকে বিখ্যাত চলচ্চিত্র অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে 1972 সালে নির্মিত স্ত্রীর পত্র। কিছুদিন আগে আমাদের এই পডকাস্টের 574 নম্বর এপিসোডে সেই গল্পটি পাঠ করার সময়ে কথক স্বর্ণালী এই কথা উল্লেখ করেছিল। আপনাদের তা স্মরণ থাকতে পারে শ্রোতা বন্ধুরা। স্ত্রীর পত্র সেই বছর বাংলায় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় রজত কমল পুরস্কার পায়। তাশখান্দ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারও পান পূর্ণেন্দু এই ছবির জন্যে। একটু আগে বললাম যে স্বদেশী আন্দোলনে তাঁর কোনো বিশেষ ভূমিকা ছিল বলে আমি অন্তত জানি না, এবং এ কথাও হয়তো সত্য যে তাঁর নিজস্ব সমাজের খুঁটিনাটির থেকে শাশ্বত সত্যের দিকে, মানুষের মনের ভিতরের দিকে, তার অন্তর্দ্বন্দ্বের দিকেই বোধহয় তাঁর বেশি দৃষ্টি ছিল। কিন্তু তার মানে একেবারেই এই নয় যে তিনি নিজের সমাজের অবিচার অনাচারের প্রতি অন্ধ বা নির্লিপ্ত ছিলেন। তাঁর সমাজ সচেতনতা শুধু তাঁর লেখাতেই নয়, বিশেষভাবে বেরিয়ে এসেছে তাঁর চলচ্চিত্রে। নারী মুক্তির দীপ্ত দলিল স্ত্রীর পত্র তো বটেই, বিশেষভাবে মনে পড়ে তাঁর ছোট বকুলপুরের যাত্রী চলচ্চিত্রের কথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প থেকে তৈরি এই ছবি যাঁরা দেখেছেন তাঁরা জানেন, তৎকালীন সমাজে যে অনিশ্চিত সংশয়, যে সন্ত্রাসের ছায়া সারাক্ষণ মানুষের সঙ্গে সঙ্গে ছিল, তা এই চলচ্চিত্রে নিষ্ঠার সঙ্গে ফুটিয়ে তুলেছিলেন পূর্ণেন্দু পত্রী। সেই হিসাবে
ছোট বকুলপুরের যাত্রী সামাজিক সাক্ষ্যও বটে। আসলে পূর্ণেন্দু পত্রীকে কোনো একটি মাত্রায় ধরার চেষ্টা করা বোধহয় বৃথা, কারণ তিনি বিভিন্ন দিকে নিজেকে প্রসারিত করেছিলেন অবিচ্ছিন্নভাবে। তাকে একটু আগে বহুমুখী প্রতিভা বললাম, কিন্তু তা ঠিক বলা হয় কিনা জানি না, বরং মনে হয় তিনি এক অবিভক্ত প্রতিভা, যিনি অবলীলাক্রমে সেই প্রতিভার রশ্মি বিকিরণ করেছেন যখনই যেদিকেই তাকিয়েছেন। ব্রিটিশ কাউন্সিল বা জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে যাঁর শিল্প প্রদর্শনী হয়েছে, তিনিই আবার বহু বাংলা বইয়ের প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন। বিশেষ করে কবিতার বইয়ের কাব্যসত্তাকে একটি প্রচ্ছদ চিত্রে রূপ দেওয়াতে তিনি ছিলেন অদ্বিতীয়। শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এদের সকলের কবিতার বইয়ের জন্যই প্রচ্ছদ এঁকেছিলেন পূর্ণেন্দু। যাঁর কবিতা আজও আমাদের ভাবায়, তিনিই আবার ছোটদের জন্য উজ্জ্বল হাসিতে ভরা ছড়ার বইয়ের পর ছড়ার বই লিখেছেন। সেই ছড়ার বই আবার অলঙ্কৃত করেছেন নিজেরই আঁকা ছবিতে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নারীবাদী বিদ্রোহী গল্প থেকে যিনি সিনেমা করেছেন, তিনিই আবার অবন ঠাকুরের ছোটদের মর্মস্পর্শী রূপকথা ক্ষীরের পুতুল থেকে চলচ্চিত্র করেছেন। আবার তিনিই করেছেন ফ্যাসিস্ট সমাজের অন্ধকার প্রতিচ্ছবি ছোট বকুলপুরের যাত্রী। তিনিই আবার ফিরেছেন তথ্যচিত্র তৈরি করার দিকে। বিষয় হিসেবে কখনো বেছে নিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুরকেই, আবার কখনো কালীঘাটের পটচিত্রের ইতিহাস। যিনি হৃদয়ে দোলা দিয়ে যাওয়া অস্পষ্ট আভাসের কবিতা লিখেছেন, তিনিই আবার লিখেছেন সুচিন্তিত প্রবন্ধ। তার বিষয় কখনো অতি প্রিয় নগরী কলকাতার ইতিহাস, কখনো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দিকে ফিরে দেখা। গদ্য আর কবিতার মাঝখানেও তাঁর অবাধ গতিবিধি। কথোপকথনে অনেকগুলি গদ্য কবিতা তো আছেই। শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রায় আর্তচিৎকারের মতো তোকে আমরা কি দিইনি শক্তি বলে যে বিদায়বাণী তিনি লিখেছিলেন, তা পাঠ করলে সেটি গদ্য না কবিতা ঠিক করতে অসুবিধা হয়। তাই মনে হয় পূর্ণেন্দু ছিলেন একজন অখণ্ড শিল্প ব্যক্তিত্ব, যাঁর সমস্ত অস্তিত্বই ছিল শিল্পের প্রতি নিবেদিত, এবং যিনি বিভিন্ন শিল্প মাধ্যমে অনায়াসে বিচরণ করতেন। তাঁর নিজের লেখা থেকেই তাঁর এই অবিভক্ত প্রকৃতির সম্বন্ধে একটি উদ্ধৃতি দিয়ে শেষ করছি, কথোপকথনের গোড়ার দিকের একটি কবিতা থেকে। আমার আনন্দের ভিতরে অনর্গল কথা বলছিল আর্তনাদ, আর্তনাদের ভিতরে গুনগুন গলা ভাঁজছিল এক অদ্ভুত শান্তি, আর শান্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড়। পূর্ণেন্দু পত্রী উপন্যাস ছাড়া কিছু ছোট গল্পও লিখেছিলেন। আজ সেই রকম একটি গল্প পাঠ করব। এই গল্পেও গল্পের বিষয়বস্তুতে ঢুকে গেছে চিত্রশিল্প আর রং, আর গল্পটি হয়ে দাঁড়িয়েছে এক বিত্তবিভক্ত সমাজের পটচিত্র। অনেক কথা হলো, এবার আরম্ভ করছি আজকের পাঠ। পূর্ণেন্দু পত্রীর ছোট গল্প, ওয়াটার কালারের বস্তি। সুভাষ সরোবর আর ইস্টার্ন বাইপাসের মোড়ে দাঁড়িয়েছিল বিকাশ। সল্টলেক থেকে স্টেডিয়ামের পিছন দিয়ে হেঁটেই এসেছে ও। বেলেঘাটার দিকে বাস থেকে নামল কান্তা, নেমেই দৌড়ে বিকাশের কাছে। অনেকক্ষণ এসেছ? না, মিনিট 7 আগে। একটা সিগারেট খেতে খেতেই তো এসে গেলে। কিন্তু মনে হচ্ছে ব্লান্ডার করেছি। কেন? এদিকে বস্তি কোথায়? আমরা যেরকম চাই সেরকম বস্তি? তুমিই তো বললে দেখেছ। বাসে যেতে যেতে দেখেছিলাম তো। ঠিক এদিকটায় দেখেছি না বেলেঘাটা ছাড়িয়ে ওদিকে সে তো আর মনে নেই। তাহলে কি করবে? ঘাবড়াচ্ছ কেন? এগোই তো, ঠিক পেয়ে যাব। বস্তি না পাই আঁকবার মতো কিছু তো পাবো। ওরা বেলেঘাটার দিকে মুখ করে হাঁটতে থাকে।
দুজনেরই কাঁধে ঝোলানো ব্যাগ। বিকাশ রোগা লম্বা, ভিজে শালিকের পালকের মতো মাথা ভর্তি ঘাঁটা চুল, চিবুকে পাতলা দাড়ি, গলার কণ্ঠি বেরোনো, একটু কুঁজো হয়ে হাঁটে। কান্তা সামান্য বেঁটে খাটো, কাঁধের ব্যাগটা তাই তার হাঁটু ছাড়িয়ে। চলতে অসুবিধে, তাই বাঁ হাতে ব্যাগটাকে একটু টান টান ধরা। লম্বা চওড়া ব্যাগ, তা না হলে চলেও না। 16x24 ইঞ্চি কাঠের বোর্ডটাকে ধরাতে হবে তো। বোর্ডে ওয়াটার কালার পেপার সেঁটে লাগানো, তাছাড়া ব্যাগের ভিতর রাশিকৃত জিনিস, রং, তুলি, জলের জায়গা, ভাঁজ করা খবরের কাগজ, ছেঁড়া ন্যাকড়া, ফোল্ডিং টুল। বিকাশের ব্যাগেও একই জিনিস। অতিরিক্ত বলতে একটা ইংরেজি বই, হাউ টু ড্র ল্যান্ডস্কেপস। শীতের দুপুর, ফাঁকা রাস্তা, তাই হাওয়া বেশ। হাওয়া ঠেলেই হাঁটে ওরা। এই রোদে গায়ে ঠিকঠাক শীত ভাগানো পোশাক থাকলে ভালোই লাগে হাঁটতে। একটা ব্রিজ পেরোনোর পর রাস্তার দুপাশ থেকে দোকানপাট, মানুষজন মুছে যেতেই বিকাশ বলে, এই এদিকে এসো। কান্তা পাশে এলে ওর হাতটা ধরে। কান্তা ধরতে দিয়েও একবার পিছন ফিরে দেখে নেয়। না, মানুষ নেই কোনোখানে। শুধু লরি, বাস, ট্যাক্সি আর হরেক রকম প্রাইভেট গাড়ির প্রাণপণ দৌড়। রাস্তার দুপাশে শাকসবজির বিশাল ক্ষেত। ঠিক মনে হয় যেন সত্যি। দেখো, কান্তা বিকাশের মুঠোয় ধরা হাতটাকে ঝাঁকুনি দেয়। কোনটা? এরোপ্লেনটা। মনে হচ্ছে না সত্যি সত্যি উড়ে আসছে আমাদের দিকে? ওহ, ওটা তো বিজ্ঞাপন, হোর্ডিং। সে তো জানি। অত শূন্যে উঠে অত বড় এরোপ্লেন সত্যিকারের মতো করে আঁকা বেশ কঠিন। কি করে আঁকলো? ও এমন কিছু নয়, গ্রাফ করে আঁকা, অঙ্কের ব্যাপার। তুমি পারবে ওই রকম শূন্যে উঠে আঁকতে? হাত পা কাঁপবে না? অভ্যেস হয়ে গেলে কাঁপবে না, কিন্তু আমি ওসব আঁকতে যাব কোন দুঃখে? আমি তো নেবো ফাইন আর্টস। আর আমি যে কমার্শিয়াল নিচ্ছি। তাহলে তুমি আঁকবে ওসব? আহা, কমার্শিয়াল নিলেই বুঝি ওসব আঁকতে হয়? জানো যদি, তাহলে আবার ভাবনা কি? কি জানি, ভয় করে বেশ। যদি না পারি? কি না পারি? ঠিক মতো শিখতে? খুব পারবে। উই শ্যাল ওভারকাম সামডে, উই শ্যাল ওভারকাম। বিকাশ কান্তাকে চমকে দিয়ে গলা ছেড়ে গানটা গেয়ে ওঠে হঠাৎ, উই শ্যাল ওভারকাম। মুঠোয় ধরা কান্তার হাতটাকে দোলাতে থাকে গানের তালে। ছুটন্ত গাড়ির সওয়ারিরাও শুনতে পায় বিকাশের তেজালো স্বর। কেউ কেউ ঘাড় ঘোরায় পলকের জন্যে। কান্তার সারা শরীরে বিদ্যুৎ। বিকাশ যে গাইতে পারে এমন সুন্দর জানত না কখনো। এখন সে যেন পৃথিবীর অন্য কোনো পারে। সবজি ক্ষেতের সবুজ রং তাকে যেন নাচতে বলছে তখন। আর্ট কলেজে ভর্তি হওয়ার আগে 3 বছর নাচ শিখেছে সে, যখন কলেজে পড়ত। কাঁধের ব্যাগটা বিকাশকে ধরিয়ে দিয়ে ইচ্ছে করলে সত্যিই সে নাচতে পারে এখনই। বিকাশের গানের সঙ্গে নাচতে নাচতে এই সবজি ক্ষেতের ভিতর দিয়ে অনন্ত দূরে হারিয়ে যেতে ইচ্ছে করছিল কান্তার। হঠাৎ গান থামিয়ে বিকাশ বলল, ওই তো। বিকাশের তাকানোর দিকে কান্তার চোখ। কি দেখতে পাচ্ছ না? চালাঘর। আধ মাইল টাক দূরের দৃশ্যটা কান্তা দেখতে পেয়ে বলে, ওই তোমার বস্তি? বস্তির মতোই তো। আমরা তো আর ঘন একটা সত্যিকারের বস্তি চাইনি। বস্তি বলতে আসলে চাইছিলাম তো চালাঘরই। ধর্মতলায় হাঁটতে হাঁটতে বিকাশের মুঠো থেকে খসে গিয়ে কান্তার ডান হাতটা স্বাধীন। সালোয়ার কামিজের উপরে উড়ুনি, সেটা একদিকে ঝুলে। কান্তা গুছিয়ে নেয়। শুনছ না তো? তুমি বলো না। ধর্মতলায় হাঁটতে হাঁটতে 10-15 বছর কি তারও আগের হবে, একাডেমি অফ ফাইন আর্টসের অ্যানুয়াল এক্সিবিশনের একটা ক্যাটালগ পেয়ে যাই। তার মধ্যে পানিক্কারের আঁকা ওয়াটার কালারের বস্তি ছিল। ঠিক সেই রকম একটা বস্তি খুঁজছিলাম আমি। বস্তিটায় একটা গাছ। কি অসাধারণ হ্যান্ডলিং অফ কালার! বলকলের ফাটলগুলো পর্যন্ত ডিস্টিংক্ট। যেখানে যাচ্ছি
ওখানে ওরকম গাছ পাবে? পাই না পাই, বেরিয়ে পড়েছি যখন, কিছু তো একটা করতে হবে। বেশ খানিকটা হাঁটার পর বাঁদিকে দুপাশের সবজি ক্ষেতের ভিতর দিয়েই ওরা পেয়ে যায় হেঁটে যাওয়ার সরু পথ। খানিকটা এগিয়ে কান্তার গলায় পাখির ডাক, এই দেখো দেখো, কি প্রকাণ্ড প্রকাণ্ড ফুলকপি! ওরে বাবা, কত! আর এদিকে বেগুন দেখেছ? বিকাশের কোমর জড়িয়ে ধরে কান্তা। মাটির গন্ধটা কিরকম অদ্ভুত, মিষ্টি মিষ্টি। খাবে নাকি? খেলে তুমিও ফুলকপির মতো ফুলে উঠবে। ইয়ার কি মেরো না। এদিকে কোথায় যাচ্ছেন? প্রশ্ন করার মানুষটাকে প্রথমে দেখতে পায়নি ওরা। দেখতে পায় লম্বা আখ ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এলে। কান্তা নিমেষে হাত সরিয়ে নেয় বিকাশের কোমর থেকে। আমরা ওই বস্তিটার দিকে। কোন পার্টির লোক আপনারা? পার্টি ফার্টির লোক নই, আর্টিস্ট। সিটে আবার কোন পার্টি? আমরা ছবি আঁকি, ছবি। আ, ফটক তুলেন? লোকটা ক্ষেত থেকে বেরিয়ে রাস্তায়, হাতে লম্বা কাস্তে, খালি গা, খাটো কাপড় কোমরে জড়ানো, মাথায় স্প্রিংয়ের মতো গোল গোল চুল, মুখে কাঁচা পাকা অল্প কদিনের না কামানো গোঁফদাড়ি, গলায় তুলসীর মালা, হাতে লাল তাগায় ঢোলক সাইজের মাদুলি। তো এইখানেই তুলুন না, কি ফটক তুলবেন? আমরা ওই চালাঘরটা আঁকবো। ও চালাঘর কি ফটক তোলার মতো চালাঘর নাকি? বন্যায় ভাসতে ভাসতে এইখানে এসে উঠেছি কবছর। মাটির দেওয়াল গাঁথার পয়সা নেই, ওই ছিটে বেড়া তুলে রয়েছি কঘর মনীষী। ও, ওইখানেই আপনার বাড়ি? হ্যাঁ। তো চলুন না আমাদের সঙ্গে, আপনি গেলে ভালো হয়। লোকটা অর্থাৎ নিত্যানন্দ কি যেন ভাবে। দুজনেরই দু কাঁধে অত বড় ঝোলা কেন? দেওয়ালে পোস্টার মারতে এসেছে, নাকি লিখবে কিছু আলকাতরা দিয়ে? দেহাল কই যে লিখবে? বিকাশ আর কান্তাকে খুঁটিয়ে দেখে, কোনো মতলবের মানুষ কিনা তার হিসেব কষে। অতিলে তিলে! আখের ক্ষেতের ভিতর থেকে তিলের সাড়া এলে, এই এখানে কাস্তিটা রেখে গেনু, নিয়ে যা, আমি বাড়ি পানে যাচ্ছি, চলুন। নিত্যানন্দ আগে, পিছনে ওরা। বাড়িগুলোর প্রায় কাছাকাছি এসে বিকাশ থমকে দাঁড়ায়। কান্তা বিকাশের দিকে মুখ তোলে। এখান থেকে আঁকবে? না, এমনি দেখছি। আরও খানিকটা এগিয়ে আবার দাঁড়ায় বিকাশ, এক চোখ বুজিয়ে দূরের দৃশ্যটাকে দেখে। একটু উত্তর দিকে গেলে আলাদা আলাদা তিনটে বাড়িকে একসঙ্গে পাওয়া যাবে, দেখেছ? কান্তা ও বিকাশের ভঙ্গিতে দেখে। বিকাশ উত্তর দিকে এগিয়ে যাওয়ার রাস্তা খোঁজে। নিত্যানন্দ বলে, ওদিকে তো আর রাস্তা নেই। ওদিকে যাবেন কেন? এইখানেই বসুন না, আমি চেটাই এনে দিই। না না, চাটাই লাগবে না, আমাদের সঙ্গে বসবার জায়গা আছে। ক্যানভাসের ফোল্ডিং টুল বেরোয় দুজনের ব্যাগ থেকে। মাঝখানে হাত 25 ব্যবধান রেখে ওরা বসে। ছবির সাজ সরঞ্জাম গোছগাছ করে নেয়। নিত্যানন্দ কান্তার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে, জলের মগটা হাতে নিয়ে কান্তা উঠে দাঁড়ায়। জল পাবো কোথায়? জল আমাকে দিন, ওদিক থেকে এনে দিচ্ছি, পুকুর তো ওদিকে। কথাটা কানে যায় বিকাশের। পুকুর আছে নাকি? আছে তো, ওদিকে আছে, এদিকটা তো বাড়ির পিছন দিক। তাই নাকি? পুকুরের দিকে যেতে পারি না? যাবেন তো আসুন। খুলে ছড়ানো জিনিসপত্র আবার হুটপাট গুছিয়ে ওরা পুকুর পাড়ের দিকে। বিকাশ খুব জল আঁকতে ভালোবাসে, জলে প্রতিবিম্ব ফোটাতে পারে চমৎকার। পুকুর আছে শুনে বিকাশের মুখে আলো খেলা করে। নিত্যানন্দর মুখ থেকেই পাশাপাশি 4টে বাড়িতে ছড়িয়ে পড়েছে খবর। কলকাতা থেকে তাদের এই চালাঘর আঁকতে এসেছে একটি ছেলে আর একটি মেয়ে।
সাড়া পড়ে গেছে তাই। বৌঝিরা বেরোবার জন্য প্রস্তুত হচ্ছে। ছেলেমেয়েরা দল বেঁধে ওদের দুজনের পিছনে ভাগাভাগি করে। কার যেন মাথার ছায়া পড়ছিল বিকাশের কাগজে। বিকাশ তাকে সরে যেতে বলে। কে একজন এগিয়ে এসেছিল কান্তার জলের মগের কাছাকাছি। কান্তা সরে যেতে বলে। তখনই পিছন থেকে ধমক লাগায় প্রৌঢ় নিত্যানন্দ। শুধু নিত্যানন্দ নয়, বয়স্ক আরও কয়েকজন কান্তা আর বিকাশের পিছনে। কান্তা আলগোছে পেন্সিলের খসড়া বানাতে বানাতে বিকাশের দিকে ঘুরে, তুমি গাছ পাচ্ছ? আমার গাছটা আড়াল হয়ে গেছে। বিকাশ দ্রুত টানে শেষ করে এনেছে তার খসড়া। দূরের কোনো গাছকে সামনে নিয়ে এসো না, সেজানরাও তো তাই করেছেন। কান্তার সোজাসুজি পুকুর। পুকুর নয়, একটু বড়সড় ডোবা। তার উল্টো দিকের দরজার সামনে একটি ন্যাংটো মেয়ে আসা যাওয়া করছে। এবার সে একটু দাঁড়াতেই কান্তা ঝপ করে এঁকে ফেলে তাকে। সঙ্গে সঙ্গে পিছনে হইচই। এই গো, আমাদের খুকি আঁকা হয়ে গেল। বড় জ্যাঠা, এই দেখো তোমাদের বুঁচি আঁকা হয়ে গেছে। যারা বিকাশের পিছনে ভিড় করেছিল তারাও ছুটে আসে কান্তার পিছনে। নানা গলায় নানা সুরের হাসির একৈকতান। আরে বুঁচি, তোর ফটো উঠে গেছে, দেখে যা। মেজোকা, এদিকে এসো না একবার, বুঁচির কেমন ন্যাংটো ছবি উঠেছে, দেখে যাও। বুঁচির ছবি দেখে হাসাহাসির পালা থামলে কেউ কেউ আবার বিকাশের পিছনে। 4টে বাড়ির পুকুর বা ডোবায় ঘাট একটাই। বিকাশ সেই ঘাটের পাশে বসিয়ে দিয়েছে একটা বেঁটে খাটো খেজুর গাছ। আসল খেজুর গাছটা আরও অনেকখানি ডাইনে, ছবির ফ্রেমের বাইরে। বিকাশ যখন খেজুর গাছ আঁকছিল তখন ঘাটে নেমেছিল এক মাথা ঘোমটা দিয়ে 4 বাড়ির কোনো এক বাড়ির বউ। নিমেষে বিকাশ এঁকে নেয় তার স্কেচ। বিকাশের পিছনে তৎক্ষণাৎ হই হই। আগো দেখ দেখ, ছোটকুড়ি কেমন আঁকা হয়ে গেল ছবিতে। জল নিতে এসছিল, অমনি উঠে গেল ছবিতে। ছোটকা, ছোটকুড়িরে দেখবে তো, এসো। যারা কান্তার পিছনে ছিল তারাও দৌড়ে বিকাশের পিছনে। হয়তো কলসি ডুবোচ্ছে জলে, ছোটকুড়ি একটু আগে জল নিতে এসেছিল নি। আবার সমবেত হাসি। এই চল, আমরাও দাঁড়াই। এই বলাই, যাবি? ছবি উঠবে। কম বয়সী একদল ছেলে দৌড়ে পুকুরের ওপারে। গা লাগিয়ে একজোট। একটা ছাগল চড়ছিল অল্প দূরে। বিকাশ ছাগলটাকে বসিয়ে দেয় ডান দিকের বাড়ির দরজার কাছে। হায় দেখো গো, বিকাশদের পিছনে সঙ্গে সঙ্গে কোলাহল। অমনাদা, এই দেখো গো, মোদের ছাগলও এসে গেল ছবিতে। ছাগল? ছাগলেরও ফটো উঠে গেল? হাসতে হাসতে কে যেন জোরে জোরে কাকে বলে, আরে এই শিবে, তাদের হাঁসগুলো কোথা, ছেড়ে দে না পুকুরে, তাদের ফটো উঠে যাবে। ঠিক সেই সময়েই ক্ষেত থেকে এক ঝুড়ি আগাছা নিয়ে ঘরে ফিরছিল একজন ছোকরা বয়সী ছেলে। পুকুরের ওপারে কিসের ভিড় সে জানে না। দেখে বুঝে নেবে বলে দাঁড়ানো মাত্রই পুকুরের এপার থেকে চিৎকার, সরে যা রে তিলে, সরে যা, দাঁড়ালেই ফটো তুলে নিবে। তিলে নামের ছেলেটি ঘাবড়ে গিয়ে চলে যাবার জন্য পা বাড়ালে কান্তা, চলে যেতে বলছেন কেন, দাঁড়াক না। এপার থেকে আবার চিৎকার, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। নিত্যানন্দ আবার ধমক দেয়, বড্ড চিল্লামিল্লি করতেছু তোরা, চুপ মার তো, এত হল্লা করলে ওনাদের কাজে বিঘ্ন হবে নি। বিকাশ রং গুলতে শুরু করেছে। কান্তা ঘাড় ঘুরিয়ে, এই একবার দেখে যাও না আমারটা। সিগারেট ধরিয়ে বিকাশ উঠে আসে কান্তার দিকে। কেমন যেন স্ট্যাটিক স্ট্যাটিক লাগছে, তাই না? কোনো মুভমেন্ট নেই। না, ঠিকই তো আছে। ব্যালেন্স হয়েছে? বাঁ দিকটা এত জায়গা ছাড়লে কেন? ওখানে কিছু একটা বসিয়ে দিতে পারো তো। কি দি, চারদিকে এত ফাঁকা। সেটা ঠিক, একটা গরুর গাড়ি টাড়ির মতো কিছু থাকলে দারুণ জমতো। নিত্যানন্দ শুনতে পায় কথাটা। না বাবু, গরু টরু পালতে পারিনি কেউ, যা আছে ওই ছাগল আর হাঁস। গরু পালবার জায়গা কই, এই তো একটুখানি ডেঙা, কোনো মতে ছিটে বেড়া তুলে আছি। এইখানেও যে কতদিন থাকতে পারবো তার কি ঠিক আছে নাকি? এসব কথায় কান দেওয়ার ইচ্ছে নেই বিকাশের, তবুও প্রশ্ন করে বসে, কেন? কি জানি বাবু,
উড়ো কথা শুনি কত রকমের। কেউ বলে এইখানে হোটেল হবে, কেউ বলে শহর হবে আরেকটা সল্টনেকের মতো, বড় বড় বাড়ি হবে, দালাল ঘুরতেছে নাকি। বিকাশও শুনেছে ওই রকম সব উড়ো কথা। আমেরিকা থেকে বাঙালি আর্কিটেক্ট ইস্টার্ন বাইপাসের ধারে কোনখানে যেন বিরাট কমপ্লেক্স করার পরিকল্পনা নিয়েছে। এই সব লাল সবুজ হলুদ ক্ষেত যে রোদের আলোয় ঝলমলাবে না এই হাই রাইজের যুগে, সেটা কেউ না বলে দিলেও সে অনুমান করে নিতে পারে শহরের হালচাল থেকে। বিকাশ আর নিত্যানন্দর কথায় মাথা না ঘামিয়ে কান্তার ছবির দিকে তাকায়। একটা কাজ করো না, কলা গাছের ঝাড় বসিয়ে দাও না। ওরে বাবা, মন থেকে? সে পারবো না। খুব পারবে, কদিন আগেই তো স্টাডি করেছো। তোমার দিকের দেওয়ালের টেক্সচারটা মাচ বেটার। আর সময় নষ্ট করো না, রং লাগাও। বিকাশ নিজের জায়গায় ফিরে আসে। সমস্ত রং গোলা হয়নি এখনো। আল্ট্রামেরিনটা গুলতে গুলতে সে কান্তার দিকে, আমার ইয়েলো অকারটা শেষ, তোমারটা দাও একটু। কান্তা ছুঁড়ে দিলে পারত, কিন্তু প্রজাপতির মতো উড়ে আসে বিকাশের পাশে। আসলে বিকাশের কাজটা দেখার ইচ্ছে। তখনই গলা চেরা একটা কান্না। বিকাশ আর কান্তা দুজনেই তাকায়। ঘাটের সামনে জড়ো হয়েছে বাড়ির বৌঝিরা। তাদের একজনের কোলে ন্যাংটো বুঁচি, হাত পা ছুঁড়ে তারই কান্না। কান্তা ফিরে আসে নিজের জায়গায়, তার বুকের মধ্যে দুরু দুরু। রং চাপানোটাই বড় কঠিন কাজ। ওয়াটার কালার চাপাতে হবে একবারে। অয়েল পেন্টিংয়ের মতো ভুলচুক মেরামতির সুযোগ নেই এখানে। বিকাশ রং চাপাতে শুরু করে দিয়েছে। তার পিছনে বেশ ভিড়। পুকুর পাড়ে দাঁড়ানো বৌঝিদের মধ্যে সত্যানন্দের শালী। 3-4 দিন হলো বেড়াতে এসেছে। সত্যানন্দ নিত্যানন্দের ছোট ভাই। বিকাশের পিছন থেকে সে নিজের শালীর দিকে হাঁক পাড়ে, অপারুলি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওইখানে আয় না, তোর ফটো তুলে দিবে, চলে আয়। কাচ্চা বাচ্চারা হি হি হাসিতে ফেটে পড়ে। নিত্যানন্দ বাবলা গাছের নিচে বিড়ি ধরিয়েছে। গায়ের রং কালো, কিন্তু হাতের তেলোটা লালচে সাদা, দিনরাত জল কাদা ঘেঁটে। তার মনের ভিতরটা এখন ঝুরঝুরে মাটির মতো নরম। শ্মশানের শূন্যতা নিয়ে পড়ে থাকা তাদের এই একখণ্ড জমিতে হঠাৎ একটা উৎসবের উচ্ছ্বাস জেগে উঠতে দেখে। সিনেমা, থিয়েটার, যাত্রা, পাঁচালী দেখার সুযোগ হারানো জীবনে আজ যেন আকাশ থেকে পরীর ডানায় উড়ে এসেছে হাসি খুশি হয়ে দেখবার দুর্লভ কিছু মুহূর্ত। নিত্যানন্দ তার ছোট ছেলেকে ডাকে, আরে অদুলে। বিকাশের ছবির পিছন থেকে দুলে কাছে এলে চাপা গলায়, ইনারা ভদ্র বাড়ির ছেলে মেয়ে, ইনাদের তো কিছু খাবাতে হয়, তোর মাকে বলে একটু চায়ের ব্যবস্থা কর। তোমার কি মাথা খারাপ নাকি? মোরা যে চা খাই ইনারা খাবেন? গুড়ের চা? তাহলে কি খাবাবি? মুড়ি টুড়ি দেবার কথা বল কিছু দিয়ে। দুলে চলে যাচ্ছিল, আবার পিছু ডাক, ওরা সব ওখানে জড়ো হয়ে আছে কেন? ওখান থেকে কি দেখবে? ফটো কাঁকা দেখবে যদি তো এইদিকে আসতে বল না। দুলের গলায় চিৎকার, আমা, তোমরা সবাই এদিকে এসো না, বাবা ডাকতেছেন। যেন গৃহকর্তার অনুমতির জন্যেই অপেক্ষা করেছিল বৌঝিরা। তারা ছোটখাটো মিছিলে এগিয়ে আসে পুকুরের এ পাড়ে। বিকাশের ছবিতে তখন চালাঘরগুলো উজ্জ্বল, সে পুকুরের জলে ছায়া নামাচ্ছে। অচটকা, তোমার ঘরের চালাটা যে একদম টিয়ে পাখির পালকের মতন গো। হো হো হি হি হাসির ঝিরঝিরে হাওয়া বিকাশের পিছনে। হায় দেখো, তোমাদের ছাগলটার রং কি ছিল আর কি হয়ে গেল। বাড়ির পিছনে অত বড় গাছ লাগালে কবে গোমেজ কা? আসুদ না শিরিষ? কে একজন দৌড়ে গিয়ে তার ছোট খুঁড়ির আঁচল টানে, তুমি জল তুলতে এসেছিলে ঘাটে, দেখবে চলো না কি রং করে দিয়েছে তোমার শাড়ির। ছোট খুঁড়িকে বিকাশের পিছনে টেনে এনে তার মুখে আবির গোলা হাসি, কি রকম বেনারসি পরিয়ে দিয়েছে দেখেছ? ছোট খুঁড়ির পিছন পিছন বোন পারুলি, স্কুলে পড়েছে,
থাকে শহর ঘেঁষা অঞ্চলে। সকলের মধ্যে তার সাজগোজ হাঁটা চলাটাই বলে দেয় সে কেউ নয় এ বস্তির। ছোট খুড়ির মুখে তার মনের ভিতরকার বিরক্তির ছায়া। কোথায় সে? শুধু শাড়ি আর কলসি। সে ভেবেছিল মুখটা দেখতে পাবে নিজের। পারুলি ঠোঁট কাটা। সে আর সকলকে শোনানোর মতো স্পষ্ট করেই বলে, চল তো, তুই না হাতি। কান্তা রং চাপাচ্ছে ধীরে ধীরে। বিকাশ বলেছিল দেওয়ালের টেক্সচারের কথা। সে কখনো পারে এই টেক্সচার আনতে? এবড়ো খেবড়ো দেওয়াল, হাড় সার মানুষের বুকের পাঁজরা কিংবা চোয়ালের হাড়ের মতো দেয়াল থেকে বেরিয়ে আছে বাঁশকঞ্চি। রং চাপাতে চাপাতে সে প্রায় বাড়িটার দোরগোড়ায়। ওইখানে ন্যাংটো মেয়েটা। মেয়েটার জন্য মায়াবশত নয়, ছবিতে লাল রংটাকে কাজে লাগানোর লোভেই ন্যাংটো মেয়েটার গায়ে একটা ফ্রক পরিয়ে দিতে চায় সে। মেয়েটার গায়ের রং ছিল কালো। কান্তা তাই বলে শুধু আম্বার লাগায় না, ছুঁয়ে দেয় একটু ইয়েলো। লাল রঙের জামার জন্য পাতলা অরেঞ্জের উপর চাপিয়ে দেয় খানিকটা ভার্মিলিয়ান। আরে আরে অবুচি, তুই যে পুজোর জামা পেয়ে গেলু রে। কান্তার পিছনে দাঁড়ানো ভিড়ের মধ্যে কেউ একজন চেঁচিয়ে বলে কথাটা। মুচি তখনও কেঁদে চলেছে। আবার ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদু কেন? তোর গায়ে কি রকম টুকটুকে ফরক পরি দিয়েছে দেখে যা। দুলে ছুটে এসেছিল মুচিকে কোলে নিতে। সে হাত পা ছোঁড়ে। তোর কোলে যাবেনি, মোর কোলে আয়, তোর নতুন ফরক দেখবি। নিত্যানন্দর মেজে মেয়ে গিরির গায়ে ছেঁড়া ফ্রক, সে রোগা টিংটিঙে। বুচি কিন্তু তার কোলে ওঠে হাত বাড়াতেই। বুচিকে কোলে নিতেই ধনুকের মতো বেঁকে যায় তার শরীরটা কোমরের মাঝখান থেকে দুপাশে। ওই দেখ, দেখতে পাচ্ছু তোর গায়ে কি সুন্দর ফরক? ওরে বাবা, কত টাকা দামের ফরক! ই তো 40 টাকা দামের ফরক। বিলেঘাটার মার্কেট থেকে কেনা। তবু ফ্যাঁচর ফ্যাঁচর কেঁদে চলেছু তুই? হ্যাঁ, দিদি বলুন না গো, বুচির ফরকটা কোথা থেকে কিনেছে? কান্তা পিছন ফিরে ওদের দিকে। চোখে এমন চাউনি যেন কতকালের বিবাহিত জীবন কাটিয়ে 3 ছেলের মা হয়ে এখন জেনে গেছে কখন কোন সন্তানের দিকে তাকাতে হবে কেমন চোখে। হ্যাঁ তো, লাল টুকটুকে জামাটা তো তোমার জন্যই কিনে আনা হয়েছে বেলেঘাটার বিচিত্রা স্টোর্স থেকে। মুচির দিকে এক পলক তাকিয়ে চোখ ঘাড় ঘুরিয়ে নেয় ছবির দিকে। ওয়াটার কালার, কোনো একটা রং শুকিয়ে গেলেই হার্ড হয়ে যাবে ছবি। ঘাড় ঘুরিয়েই তার চোখ কপালে। নিজের সর্বনাশ করে বসেছে নিজে। বুচির দিকে ঘুরে তাকানোর সময় তুলি ডুবিয়েছিল ক্রোম ইয়েলোয়। অন্যমনস্কতায় তার থেকেই এক ফোঁটা রং পড়েছে পুকুরের জন্য খালি রাখা জায়গায়। ইস, কি করলাম দেখেছ? বিকাশ ঘুরে তাকায়। কে? ক্রোম ইয়েলো পড়ে গেল পুকুরে। বেশি জল দিয়ে চট করে পাতলা করে মিশিয়ে দাও। জলের মগে শুকনো 16 নম্বর তুলিটা ডোবায় কান্তা। আর তখনই তার ঠিক পিছনে বুচির নিভে যাওয়া কান্নার আরো তীব্রতর বিস্ফোরণ। আমার জামা কই? আমার জামা! বুচির কান্নাটা যেন কয়লার উনুনের ধোঁয়া। কান্তার মনটা তখন তেতো। এই কান্নাই আজ ডোবাবে তাকে। কেন যে এই কাঁদুনে মেয়েটাকে ঠিক তার পিঠের সামনে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা? না, গিরিও আর দাঁড়াতে পারে না। এমনই দুর্দাম বুচির হাত পা ছোঁড়া যে টাল খেয়ে পড়ে যাবে যেন সে। ল্যাংচানো দৌড়ে সে বুচিকে পৌঁছে দেয় তার মায়ের কাছে। মায়ের কোলে গিয়ে আরো কর্কশ হয়ে ওঠে তার কান্না। আমার জামা কই? বুচির মাকেও টলিয়ে দেয় তার কান্নার আছাড় পাছাড়। বাইরের লোকের সামনে ভদ্রতা বজায় রেখেই ঘোমটার আড়ালের চাপা গলায় খানিকটা আদরের সঙ্গে মিশিয়ে দেয় খানিকটা শাসন। কিন্তু বাঘ বানানো যায় না তবুও। বুচির মায়ের 2 জাও কোলে নিয়ে কান্না থামাতে চায়। বুচি তাদের কোলে যেতে চায় না। মায়ের কোলে চেপেই বুকে পিঠে কিল লাথি মেরে তার বিকট কান্না। বাধ্য হয়েই নিত্যানন্দ উঠে আসে বাবলা গাছের তলা থেকে। বুচিকে তার মায়ের কোল থেকে প্রায় ছিনিয়েই নেয় সে। কোলে নিয়ে ঘুরতে ঘুরতে চলে যায় অনেক দূর।
বিকাশ ছবিটা রেখে উঠে দাঁড়িয়েছে। ওয়াটার কালার। একটু দূরে দাঁড়িয়ে দেখে ছবির আর কোথায় কি করা যেতে পারে, বিশেষ করে ডেপথ বাড়ানোর ব্যাপারে। তোমার হয়ে গেল? কান্তার প্রশ্নের সঙ্গে জুড়ে থাকে তার মনের অসহায়তা। সে সামলাতে পারছে না। কতটা হালকা করতে হবে জেনেও সে এক জায়গায় লাগিয়ে বসেছে প্রুশিয়ান। ক্যাটক্যাট করছে জায়গাটা। কান্তার মেঘময় চোখের দিকে ঘুরে তাকায় বিকাশ। না, হয়নি, এমনি দেখছি। এদিকে এসো না একটু। যাই। যাই বলেও বিকাশ আসে না, নিজের ছবির মেরামতিতে বসে পড়ে। আর তখনই তিনখানা চালাঘর আর পুকুর পাড়ে চক্কর মেরে নিত্যানন্দ বিকাশের ছবির পিছনে। বুঁচির কান্না থামেনি পুরোপুরি, তবে কান্নাটা সরু হয়ে গেছে। কান্নার চেয়ে ফোঁপানি বেশি। দেখেছ কি সুন্দর বাড়ি? ওই দেখ খেজুর গাছ, ওই দেখ তোর ছাগল। ওরে বাবা, ওটা কি রে? কাক বসে আছে খড়ের চালে। ওই দেখ তোর ছোট খুড়ি। নিত্যানন্দ বিকাশের কাছ থেকে কান্তার ছবির পিছনে। এই দেখ তোর তিলে দাদা, দেখতে পাচ্ছ, কাঁধে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে। তখনই নিত্যানন্দর কোল থেকে হাত বাড়িয়ে দেয় বুঁচি। আমার জামা। আর সঙ্গে সঙ্গে আবার সেই পুরনো কান্নার বিকট জলোচ্ছ্বাস। নিত্যানন্দর রাগ এক লাফে ব্রহ্মতালুতে। কোল থেকে আছড়ে মাটিতে বসিয়ে গালে পিঠে পাগলের মতো চড় হাঁকাতে থাকে সে। কান্তা হাতের তুলি ছুঁড়ে উঠে এসে নিত্যানন্দর নাগাল থেকে সরিয়ে বুকে তুলে নেয়। ও কি, ওভাবে মারছেন কেন? এইটুকু মেয়ে মরে যাবে যে। কান্তার ঝাঁঝালো ভর্ৎসনায় নিত্যানন্দ মাথা নিচু করে তার বাবলা গাছের দিকে। আর তখনই ছেলে পিলে বৌঝি আর বয়স্করাও এক ছুটে কান্তার দিকে। বিকাশও ছবি ফেলে রেখে দৌড়ে আসে। কান্তাকে সাহায্য করতে নয়, কান্তার ছবিটাকে বাঁচাতে। কিন্তু সে পৌঁছবার আগেই ছেলেপিলেদের বেসামাল দৌড়ে কান্তার ছবির উপরে মগের রঙ্গোলা জল। কান্তা ঘাড় ঘুরিয়ে তাকায় বিকাশের গলার আফসোস শুনে। নিজের ছবির শোচনীয় চেহারাটা দেখে নেয়, তবুও বুঁচিকে কোল থেকে ছাড়ে না। মেয়েটার গায়ে লাল ফ্রক পরিয়ে সেই তো উস্কে বাড়িয়ে দিয়েছে তার কচি মনের ভিতরে ঘুমোনো ইচ্ছে আকাঙ্ক্ষার সলতেটাকে। প্রায়শ্চিত্তের দায়টা তারই। বিকাশ কান্তার ছবিটাকে নিয়ে নিজের জায়গায়। সবচেয়ে ক্ষতি হয়েছে বস্তির চালাঘরটায়, যেন ঝড় আর বন্যায় বিধ্বস্ত। মেয়েটার লাল ফ্রক মুছে গিয়ে রক্তের ধারায় গড়িয়ে পুকুরে। পুকুরের জল লাল। গভীর অভিনিবেশে ঝুঁকে দ্রুত হাতে মোটা তুলির জলে ধুয়ে চলেছে বিকাশ কান্তার ছবিটাকে। আরও একবার নতুন করে রং চাপিয়ে বস্তিটাকে বাঁচানো যায় যাতে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।